রুধিরপুর রাজবাড়ির রক্ততৃষ্ণা। প্রথম খণ্ড, নিষিদ্ধ তরুণ। এক কুয়াশার যাত্রীদল। পশ্চিমবঙ্গের এক নামগোত্রহীন সীমান্তে অবস্থিত এক গ্রাম রুধিরপুর। লোকশ্রুতি আছে, কয়েকশ বছর আগে এক উন্মাদ রাজা এখানে বাস করতেন, যিনি অমরত্বের নেশায় রক্তের উৎসর্গ দিতেন। সেই থেকেই এই প্রাসাদের নাম হয়ে যায় রুধিরপুর রাজবাড়ি। প্রাসাদের চারপাশ ঘিরে রয়েছে এক গভীর অরণ্য, যা স্থানীয়দের কাছে অন্ধকূপ নামে পরিচিত। নিশীথ একজন জনপ্রিয় থ্রিলার লেখক। তার কল্পনাশক্তি প্রখর, কিন্তু বাস্তব জীবনে সে কোনোদিন ভূতে বিশ্বাস করেনি। তার স্ত্রী নন্দিনী শান্ত স্বভাবের এবং ঈশ্বরভক্ত। নিশীথ যখন এই রাজবাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিল, নন্দিনী তাকে বাধা দিয়ে বলেছিল, যেখানে ইতিহাস রক্ত দিয়ে লেখা, সেখানে না যাওয়াই ভালো। নিশীথ, সব কৌতূহল ভালো নয়। নিশীথ হেসে উত্তর দিয়েছিল, আরে নন্দিনী, আমি তো একা যাচ্ছি না। আমার বন্ধুরা আছে, আর আমরা শুধু গল্পের রসদ জোগাড় করতে যাচ্ছি। নিশীথের সাথে এই যাত্রায় সামিল হয়েছে তার 3 কলেজ বন্ধু, ইন্দ্র, প্রীতম আর শোঁক। ইন্দ্র একজন শৌখিন শুটার, সাথে নিজের লাইসেন্স করা রাইফেল সবসময় রাখে। প্রীতম পেশায় ইঞ্জিনিয়ার, অত্যন্ত যুক্তিবাদী এবং টেকনিক্যাল মানুষ। সোমক দলের মধ্যে সবচেয়ে হাসিখুশি এবং পেটুক, যে কোনো কঠিন পরিস্থিতিকেও হালকা করতে জানে। শনিবারের এক কুয়াশাচ্ছন্ন বিকেলে তাদের জিপ গাড়িটি রুধিরপুরের জঙ্গলে প্রবেশ করল। বনের গাছগুলো এতটাই উঁচু যে বিকেলের সূর্যও সেখানে প্রবেশ করতে পারছে না। হঠাৎ গাড়ির হেডলাইট দুটো একসাথেই ফেটে গেল। সোমক আর্তনাদ করে উঠল, গাড়ি থামা ইন্দ্র, সামনে কিছু একটা আছে। গাড়ি থামলে দেখা গেল, রাস্তার মাঝখানে একটি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া সাদা শাড়ি, হাতে একটা পুরনো লণ্ঠন। লণ্ঠনের আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল না। ইন্দ্র জানলা দিয়ে মাথা বাড়িয়ে বলল, মাঝিমা, রাজবাড়ি যাওয়ার পথটা বলতে পারেন? বৃদ্ধা উত্তর না দিয়ে শুধু একটা আঙুল উঁচিয়ে বনের গভীরে একটি সরু পথের দিকে নির্দেশ করল। তার হাতটা ছিল হাড় জিরজিরে এবং নখগুলো অস্বাভাবিক লম্বা। জিপটি যখন আবার চলতে শুরু করল, নিশীথ রিয়ার ভিউ মিররে দেখল বৃদ্ধাটি সেখানে নেই, যেন কুয়াশায় মিলিয়ে গেছে। 2 প্রাসাদের মৌনতা। অবশেষে তারা রাজবাড়ির সামনে এসে পৌঁছাল। বিশাল পাথরের সিংহদুয়ার, যা এখন লতায় পাতায় ঢাকা। গেটটা ঠেলতেই এক ভয়ঙ্কর শব্দে খুলে গেল, যেন বহু বছর ধরে কেউ এই প্রাসাদের শ্বাসরোধ করে রেখেছিল। প্রাসাদের ভেতরে বিশাল উঠান, মাঝখানে একটি প্রাচীন শিব মন্দির যা এখন ধ্বংসস্তূপ। প্রাসাদের ভেতরে ঢুকতেই তারা এক অদ্ভুত শীতলতা অনুভব করল। ঘরের দেওয়ালে সারি সারি রাজপরিবারের সদস্যদের তৈলচিত্র। তাদের চোখগুলো যেন দর্শকদের অনুসরণ করছে। সোমক একটা ঘরে খাবার গুছিয়ে রাখার সময় লক্ষ্য করল, ঘরের আসবাবপত্রগুলো পুরনো হলেও সেখানে কোনো ধুলো নেই, যেন কেউ প্রতিদিন এগুলো পরিষ্কার করে। প্রীতম তার ল্যাপটপ আর সেন্সরগুলো বের করে বলল, নিশীথ, এই বাড়ির ইএমএফ রিডিং খুব অস্বাভাবিক। মনে হচ্ছে দেওয়ালের ভেতর দিয়ে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। রাত বাড়তে লাগল। হঠাৎ ওপরের তলার নাচের ঘর থেকে পিয়ানোর সুর ভেসে এলো। এক বিষণ্ণ সুর, যা হৃদয়ে এক অদ্ভুত হাহাকার তৈরি করে। নিশীথ বলল, কেউ নিশ্চয়ই ওপরে আছে। চল দেখে আসি। 3 ছায়ামূর্তি। তারা 4 জন টর্চ নিয়ে ওপরের তলায় উঠল। নাচের ঘরটি বিশাল, ঝাড়লণ্ঠনগুলো দুলছে অথচ কোনো হাওয়া নেই। পিয়ানোটা একাই বাজছে। তারা ঘরের ভেতরে ঢুকতেই সুরটা বন্ধ হয়ে গেল। ইন্দ্র তার টর্চের আলো একটা বড় আয়নার ওপর ফেলল। আয়নার ভেতর তারা যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে নাচের ঘরটি উজ্জ্বল আলোয় ঝলমল করছে, চারদিকে রাজকীয় পোশাক পরা মানুষ নাচছে, আর পিয়ানো বাজাচ্ছে এক সুন্দরী যুবতী। কিন্তু বাস্তবে ঘরটি অন্ধকার এবং পরিত্যক্ত। হঠাৎ আয়নার ভেতরের সেই যুবতীটি মাথা ঘুরিয়ে নিশীথদের দিকে তাকাল। তার চোখ থেকে রক্ত চুইয়ে পড়ছে। সে আয়নার ভেতর থেকেই তার হাতটা বাইরে বাড়িয়ে দিল।
সোমক ভয়ে পিছাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। তখনই আয়নার ভেতর থেকে এক অশরীরী আওয়াজ ভেসে এল, তোমরা অনেক দেরি করে এলে। রাজা তোমাদের জন্যই অপেক্ষা করছেন। 4 নন্দিনীর দেওয়া কবচ। নিশীথের মনে পড়ল নন্দিনী তাকে একটি রুদ্রাক্ষের মালা দিয়েছিল। সে সেটা বের করে হাতে নিতেই আয়নার সেই মায়াবী দৃশ্যটা মিলিয়ে গেল। কিন্তু সেই জায়গায় দেখা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। হলঘরের মেঝেতে রক্তের ধারা বইছে এবং সোমকের পায়ের নিচ থেকে মেঝেটা আস্তে আস্তে আলগা হতে শুরু করল। প্রীতম চিৎকার করে বলল, নিশীথ, সোমকের দিকে তাকা। দেখা গেল সোমকের ছায়াটা তার শরীর থেকে আলাদা হয়ে দেওয়ালে নিজে থেকেই নড়াচড়া করছে। সোমক কথা বলতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ইন্দ্র রাইফেল তাক করল ঠিকই, কিন্তু অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বুলেট যে কতটুকু কার্যকর তা সে জানে না। ঠিক তখনই প্রাসাদের নিচে কোথাও থেকে এক গম্ভীর ঘণ্টার শব্দ এল। ঢং ঢং ঢং। 12টা বাজছে। সাথে সাথে ঘরের সব জানলা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল তারা রুধিরপুরের রাজার শিকার হিসেবে এই মরণ ফাঁদে বন্দী হয়েছে। দ্বিতীয় খণ্ড, অন্ধকূপের অভিশাপ। এক ছায়াহীন শরীর। সোমকের ছায়া যখন দেওয়াল বেয়ে সিলিংয়ের দিকে উঠে গেল, তখন হলঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। প্রীতম তার থার্মাল স্ক্যানারে দেখল সোমকের শরীরের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে কমে যাচ্ছে। সোমক দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখের মণি দুটো স্থির হয়ে গেছে। ইন্দ্র চিৎকার করে উঠল, সোমক, নিজেকে সামলা। সে তার রাইফেলের কুঁদো দিয়ে দেওয়ালে এক অদৃশ্য শক্তির ওপর আঘাত করার চেষ্টা করল, কিন্তু রড বা বুলেট কিছুই সেখানে কাজ করছিল না। হঠাৎ দেওয়াল থেকে অসংখ্য কালচে হাত বেরিয়ে এসে সোমকে পেছনের দিকে টানতে শুরু করল। নিশীথ তার পকেট থেকে নন্দিনীর দেওয়া রুদ্রাক্ষের মালাটি বের করে সোমকের দিকে ছুঁড়ে দিল। মালাটি সোমকের গলায় স্পর্শ করতেই একটি তীব্র নীল আলোর ঝলকানি হল। সাথে সাথে সেই অশরীরী হাতগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল এবং সোমক সশব্দে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। সে হাঁপাচ্ছিল, যেন কয়েক মাইল দৌড়ে এসেছে। তার গলা দিয়ে অস্ফুট স্বরে বেরোল, ওরা ওরা আমাকে একটা অন্ধকার কুয়োর ভেতর নিয়ে যাচ্ছিল। 2 গুপ্তপথের সন্ধান। ঘর থেকে বেরোনোর কোনো রাস্তা না পেয়ে প্রীতম মেঝের টাইলসগুলো পরীক্ষা করতে লাগল। সে লক্ষ্য করল পিয়ানোর নিচের একটি নির্দিষ্ট পাথর নড়বড়ে। 4 বন্ধু মিলে সেই পাথরটি সরাতেই বেরিয়ে এল এক সংকীর্ণ সুড়ঙ্গপথ। নিচে যাওয়ার সিঁড়িগুলো শ্যাওলা ধরা এবং স্যাঁতসেঁতে। নিশীথ বলল, উপরে থাকা মানেই মৃত্যু। আমাদের নিচে নামতে হবে, হয়তো ওখান দিয়েই পালানোর কোনো গোপন রাস্তা আছে। টর্চ জেলে তারা নিচে নামতে শুরু করল। সিঁড়িগুলো যেন পাতালে গিয়ে মিশেছে। নামতে নামতে তারা এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছাল। ঘরের চারদিকে মানুষের কঙ্কাল আর পুরনো আমলের শেকল পড়ে আছে। ঘরের মাঝখানে একটি বিশাল বেদি, যার ওপর একটি পাথরের বই রাখা। অত্যন্ত কৌতূহলী হয়ে নিশীথ বইটির ধুলো পরিষ্কার করল। বইটির মলাট মানুষের চামড়া দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল। সেখানে প্রাচীন লিপি দিয়ে রুধিরপুরের রাজা রুদ্রপ্রতাপের কাহিনী লেখা ছিল। রুদ্রপ্রতাপ অমর হওয়ার নেশায় তার নিজের রাজত্বের প্রতিটি যুবককে বলি দিয়েছিলেন। শেষে যখন কেউ বাকি রইল না, তখন তিনি নিজের পরিবারকেও রেহাই দেননি। কথিত আছে, তার অতৃপ্ত আত্মা আজও এই প্রাসাদের গভীরে সেই বলিদানের যজ্ঞ চালিয়ে যেতে চায়। 3 অদৃশ্য শিকারী। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ঋত্বিকের ইন্দ্রর ডাকনাম হিসেবে এখানে ইন্দ্রই প্রধান কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, রক্ত, আমার তাজা রক্ত চাই। ইন্দ্র সাথে সাথে রাইফেল তাক করে ট্রিগার টিপল। গুরুম, এক বিকট শব্দে সুড়ঙ্গটা কেঁপে উঠল। কিন্তু বুলেটে কেউ মরল না, উল্টে দেওয়ালের গর্ত থেকে এক কালো তরল পদার্থ চুঁইয়ে পড়তে শুরু করল। তরলটা সাধারণ জল নয়, ওটা ঘন রক্ত।
দেখতে দেখতে সেই রক্তে মেঝে ভরে উঠতে লাগল। প্রীতম চিৎকার করে বলল, রক্তের বন্যা শুরু হয়েছে, আমাদের উঁচুতে উঠতে হবে। তারা যখন আবার উপরে ওঠার চেষ্টা করল, দেখল যে সিঁড়ি দিয়ে তারা নেমেছিল সেই পথটি এখন পাথরের দেওয়াল দিয়ে বন্ধ। তারা একদম নিচের এক অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। কক্ষের এক কোণে তারা দেখল একটি প্রাচীন খড়গ রাখা আছে। খড়গটি থেকে এক অদ্ভুত লাল আভা বেরোচ্ছে। নিশীথ বুঝতে পারল এই খড়গটিই হল এই প্রাসাদের সমস্ত অমঙ্গলের উৎস। এই অস্ত্র দিয়েই বলিদান দেওয়া হতো। খড়গটির কাছে যেতেই চারদিকের দেওয়াল থেকে অশরীরী আর্তনাদ শুরু হল, যেন হাজার হাজার আত্মা একসাথে চিৎকার করছে। রাজার প্রত্যাবর্তন। হঠাৎ কক্ষের এক অন্ধকার কোণ থেকে এক বিশাল ছায়া দীর্ঘতর হতে শুরু করল। ধীরে ধীরে সেই ছায়া থেকে আত্মপ্রকাশ করল এক কঙ্কালসার মানুষ। তার মাথায় জরাজীর্ণ রাজমুকুট, গায়ে শতচ্ছিন্ন রাজকীয় পোশাক। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। এটি সেই অভিশপ্ত রাজা রুদ্রপ্রতাপ। রাজা তার হাড় জিরজিরে হাতটা সোমকের দিকে বাড়িয়ে দিলেন। সোমক আবার সম্মোহিত হয়ে রাজার দিকে এগোতে শুরু করল। প্রীতম আর ইন্দ্র তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের দুজনকে ছিটকে দেওয়ালের ওপাশে ফেলে দিল। নিশীথ বুঝতে পারল শুধু বুদ্ধি দিয়ে এই দানবকে হারানো যাবে না। সে নন্দিনীর বলা একটি মন্ত্র মনে করার চেষ্টা করল, যা সে তার ডায়েরিতে লিখে রেখেছিল। সে চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের প্রতিটি শব্দে রাজার অবয়বটা কাঁপতে লাগল। কিন্তু রাজা এক বিকট হাসি হেসে বললেন, তোমার মন্ত্র আমায় থামাতে পারবে না লেখক। এই রাজপ্রাসাদ আমার শরীর, আর তোমরা আমার খাবারের অংশ। ঠিক সেই মুহূর্তে ঘরের মেঝের রক্তগুলো জমাট বেঁধে এক বিভৎস আকৃতি নিল। নিশীথ দেখল তার বন্ধুরা সবাই অবশ হয়ে যাচ্ছে। তাকে এখনই কিছু একটা করতে হবে। সে দেখল বেদির পাশে একটি পুরনো তেলের পাত্র রাখা। অগ্নির চেয়ে পবিত্র আর কিছুই হতে পারে না। নিশীথ তার পকেট থেকে লাইটার বের করল, কিন্তু লাইটারটা জ্বলছে না। বারবার চেষ্টা করেও বিফল হচ্ছে। ওদিকে রাজা সোমকের ঘাড়ের কাছে পৌঁছে গেছেন। নিশীথ শেষবারের মতো ভগবানের নাম নিয়ে লাইটারটা জ্বালানোর চেষ্টা করল। তৃতীয় অন্তিম খণ্ড, ভোরের রক্তিম মুক্তি। এক আগুনের রক্ষাকবচ। নিশীথের হাত কাঁপছে। লাইটারের চাকাটা বারবার ঘুরিয়েও সলতে থেকে আগুন বেরোচ্ছে না। ওদিকে রাজা রুদ্রপ্রতাপের সেই হাড় জিরজিরে আঙুলগুলো সোমকের গলার ঠিক কয়েক ইঞ্চি দূরে। প্রীতম আর ইন্দ্র মেঝের ওপরে কাতরাচ্ছে। অদৃশ্য কোনো শক্তি যেন তাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। ঠিক সেই মুহূর্তে নিশীথের কানে তার স্ত্রী নন্দিনীর শেষ কথাগুলো প্রতিধ্বনিত হল, অন্ধকার যখন চারদিক থেকে ঘিরে ধরবে, তখন নিজের ভেতরের বিশ্বাসকে প্রদীপের মতো জ্বালো। নিশীথ চোখ বন্ধ করে একবার দীর্ঘশ্বাস নিল। এবার সে আর ভয় নয়, বরং এক অদম্য ক্রোধ অনুভব করল। শেষবারের মতো সে লাইটারে বুড়ো আঙুল দিয়ে চাপ দিল। ফুট! একটু নীলচে শিখা জ্বলে উঠল। নিশীথ এক মুহূর্ত দেরি না করে জ্বলন্ত লাইটারটা সেই প্রাচীন তেলের পাত্রের ওপর ছুঁড়ে মারল। কয়েকশ বছরের পুরনো তেল আগুনের সংস্পর্শে আসতেই এক প্রচণ্ড বিস্ফোরণ হল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বেদির চারপাশে। সেই আগুনের লেলিহান শিখা স্পর্শ করতেই রাজা রুদ্রপ্রতাপ এক পৈশাচিক আর্তনাদ করে পিছিয়ে গেলেন। আগুনের পবিত্র জ্যোতিতে অন্ধকার ছায়াগুলো কুঁকড়ে যেতে শুরু করল। 2 খড়গের অন্তিম সংহার। আগুনের তাপে ঘরের দেওয়ালে জমাট বাঁধা রক্তগুলো শুকিয়ে কালো ছাই হতে শুরু করল। ইন্দ্র আর প্রীতম নিজেদের ওপর থেকে সেই অদৃশ্য চাপ সরে যেতেই উঠে দাঁড়াল। ইন্দ্র তার রাইফেলের কুঁদো দিয়ে দেওয়ালে ঝুলতে থাকা সেই রক্তমাখা প্রাচীন খড়গটা পেরে আনল। ইন্দ্র চেঁচিয়ে বলল, নিশীথ, এই তলোয়ারটাই সব নষ্টের গোড়া। এটাকে ধ্বংস না করলে এই আত্মা মুক্তি পাবে না। কিন্তু খড়গটি হাতে নেওয়া মাত্রই ইন্দ্র সারা শরীর নীল হয়ে যেতে শুরু করল।
খড়গের ভেতরে থাকা অতৃপ্ত আত্মাগুলো ইন্দ্রর শরীর দখল করার চেষ্টা করছে। নিশীথ দৌড়ে গিয়ে ইন্দ্রর হাত ধরল এবং নিজের গলার সেই রুদ্রাক্ষের মালাটি খড়গের হাতলে পেঁচিয়ে দিল। রুদ্রাক্ষের স্পর্শে খড়গটি থেকে এক তীব্র ধোঁয়া বেরোতে লাগল। রাজা রুদ্রপ্রতাপ তখন আগুনের ওপার থেকে চিৎকার করছেন, থেমে যাও। ওটা আমার শক্তি। ওটা ভাঙলে এই প্রাসাদ তোমাদের শুদ্ধ জ্যান্ত কবর দেবে। নিশীথ কোনো কথা শুনল না। সে আর ইন্দ্র মিলে খড়গটি উঁচিয়ে সেই পাথরের বেদির ওপর সর্বশক্তি দিয়ে আঘাত করল। ঝনঝনাত। লোহার সাথে পাথরের সংঘর্ষে এক প্রবল কম্পন সৃষ্টি হল। খড়গটি দুটুকরো হয়ে মাঝখান থেকে ভেঙে গেল। সাথে সাথে পুরো ভূগর্ভস্থ কক্ষটি এক অলৌকিক আলোয় ভরে উঠল। রাজা রুদ্রপ্রতাপের কঙ্কালসার দেহটি বালির মতো ঝুরঝুর করে ঝরে পড়তে শুরু করল। হাজার হাজার বন্দী আত্মার হাহাকার এক মুহূর্তে এক শান্ত শান্তিতে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। ৩ ধ্বংসের মুখে ধাবন। খড়গ ভাঙার সাথে সাথে রাজবাড়ির ভিত নড়বড়ে হয়ে উঠল। ওপর থেকে বিশাল বিশাল পাথরের চাঁই খসে পড়তে লাগল। প্রীতম চিৎকার করল, সুড়ঙ্গপথ খুলে গেছে। ওই দেখ, আলো দেখা যাচ্ছে। নিশীথ, ইন্দ্র আর প্রীতম মিলে অচৈতন্য সমুখকে কাঁধে তুলে নিল। তারা অন্ধকারের মধ্য দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগল। পেছনে শোনা যাচ্ছিল কয়েকশ বছরের পুরনো রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ার শব্দ। ধুলো আর বালিতে তাদের দম আটকে আসছিল, কিন্তু তারা থমকাল না। ঠিক যখন প্রাসাদের সদর তোরণটি ধসে পড়ল, তার কয়েক সেকেন্ড আগে তারা 4 জন আছড়ে পড়ল বাইরের ঘাসের ওপর। পেছনে ফিরে দেখল, রুধিরপুর রাজবাড়ি এখন কেবল এক স্তূপ ভাঙা পাথর। কয়েক শতাব্দীর অভিশাপ শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়েছে। 4 নতুন সকাল। পূব আকাশে তখন ভোরের রক্তিম আভা ফুটে উঠেছে। নিশীথ দেখল তার জিপটি ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। হেডলাইট দুটো অদ্ভুতভাবে ঠিক হয়ে গেছে। সমুখ চোখ খুলে চারদিকে তাকাল। সে কিছুই মনে করতে পারছে না, শুধু বলল, আমার খুব খিদে পেয়েছে রে। বন্ধুরা সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি ভয়ের নয়, বরং প্রাণ ফিরে পাওয়ার স্বস্তির। বাড়ি ফেরার পর নিশীথ তার ডায়েরির সেই অসমাপ্ত গল্পটি শেষ করল। তবে সে গল্পের নাম বদলে রাখল, মুক্তির আলো। নন্দিনী যখন এক কাপ চা নিয়ে তার সামনে এসে দাঁড়াল, নিশীথ তার হাতটা শক্ত করে ধরে বলল, তুমি ঠিকই বলেছিলে নন্দিনী, বিশ্বাস থাকলে অন্ধকার কখনো জিততে পারে না। নিশীথ আর কোনোদিন অলৌকিক রহস্যের সন্ধানে বেরোয়নি। তবে আজও মাঝরাতে যখন ঝড়ো হাওয়া বয়, সে অনুভব করে সেই রুদ্রাক্ষের মালাটি তাকে এক অদৃশ্য নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে। আর রুধিরপুরের সেই ধ্বংসস্তূপের ওপর এখন ঘন সবুজ ঘাস গজিয়েছে, যেন প্রকৃতি নিজেই সেই রক্তের ইতিহাসকে চিরতরে মুছে দিতে চাইছে। সমাপ্ত।